আসসালামু আলাইকুম স্টুডেন্টস, নগ্নবীজি আবৃতবীজি রিটেন ক্লাসে তোমাকে ওয়েলকাম জানাই। চলো প্রশ্নে চলে যাই আমরা। প্রথম প্রশ্ন, বিশ্বের সর্বোচ্চ 3টা বৃক্ষ প্রজাতির নাম লিখো। যদি এটা চলেই আসে, প্রথমটা তোমাকে ঠিকঠাক লিখতে হবে, সিকুইয়া সেম্পারভিরেন্স। সিকুইয়া বানানটা একটু দেখো, কিউ এর পর সবসময় ইউ বসবেই, তারপর সিকু ও আই এ। ওকে, আচ্ছা এটা একটু সেম্পারভিরেন্স বানান নর্মাল পাল্লা। এরপরে সরিয়া, এটা শালজাতীয় একটা উদ্ভিদ, আর ইউক্যালিপটাস আমাদের দেশেও পাওয়া যায়, এটা একটা উদ্ভিদ। কিন্তু এদের যে স্পেসিসটা, এই বানান বা এই নাম তোমার কাছে কঠিন লাগতে পারে। সেই ক্ষেত্রে যদি না লিখতে পারো, সেক্ষেত্রে তুমি এখানে এসপি লিখে আসতে পারো। একটা আমি জানি না শিওর যে নাম্বার দিবে কিনা, বাট তুমি সরিয়া লিখে এখানে এসপি লিখে একটা ডট দিয়ে রাখতে পারো যদি কোনোটা ভুলে যাও। ব্যাকআপ প্ল্যান আর কি, যে এখানে একটা স্পেসিস হবে এই, বুঝছো? যেহেতু এখানে বৃক্ষ প্রজাতির নাম লিখতে বলছে, প্রজাতি লেখা উচিত। তো এটা যে খুব ইম্পর্টেন্ট তাও না, এটাকে 2 স্টার দিচ্ছি। ঠিক আছে, ওকে, হলো। আচ্ছা, তারপর আগাই। নগ্নবীজি অথবা সাইকাসের বৈশিষ্ট্য, একই সাথে আবৃতবীজির বৈশিষ্ট্য, অথবা নগ্নবীজি আবৃতবীজির মধ্যে পার্থক্য, একই টাইপের প্রশ্ন কিন্তু। তো এগুলো সুপ্রিম ইম্পর্টেন্ট, এগুলো 5 স্টার, এগুলো পরীক্ষা আসার মতো। তো ডোন্ট মিস দ্যাট। চলো আমরা দেখি নগ্নবীজির বৈশিষ্ট্যগুলো এখানে লেখা, সাইকাসের বৈশিষ্ট্যগুলো এখানে লেখা। তুমি বলতে পারো ভাই দুটো তো সেমই। যখন সাইকাস বলবে তখন স্পেসিফিক্যালি সাইকাসকে কেমনে চিনতে পারবা, ওইটা লেখা উচিত। আর নগ্নবীজি বললে এখানে তো অনেকগুলো উদ্ভিদ, সব উদ্ভিদকে জেনারেলাইজ করে এই বৈশিষ্ট্যগুলো লেখা। তো নগ্নবীজি বলো বা আবৃতবীজি বলো, দুইজনই কিন্তু হেটারোস্পোরাস, মানে এদের মাইক্রো স্পোর আর মেগা স্পোর দুইটা দেখতে আলাদা। যেমন নগ্নবীজির মেগা স্পোর হচ্ছে তার ডিম্বাণুটা, সরি মানে হ্যাঁ, ডিম্বকের ভেতরে যে ডিম্বাণুটা থাকে তো এটা বেশ বড়। আর মাইক্রোস্পোর হচ্ছে তার পরাগরেণুটা, যেটা খুব ছোট্ট। দুইটা দেখতে দুই রকম, তাই এটা হেটারোস্পোরাস। সাইকাসও কিন্তু হেটারোস্পোরাস, যেহেতু সে নগ্নবীজি। আম গাছ জাম গাছ সবাই হেটারোস্পোরাস। স্পোরোফিলটা, স্পোরোফিল মানে যেই পাতায় স্পোর তৈরি হয়, সেটা স্ট্রোবিলাস বা কোন তৈরি করে। এবার অনেক উদ্ভিদের ক্ষেত্রে পুরুষ স্ত্রী দুইজনই কোন তৈরি করতে পারে, ওকে। কিন্তু সাইকাসের ক্ষেত্রে স্ত্রী স্ট্রোবিলাস তৈরি হয় না। মানে মেগাস্পোরোফিল যেটা, সেটা স্ট্রোবিলাস তৈরি করে না, মাইক্রোস্পোরোফিলটা তৈরি করে। এটা তাহলে সাইকাসের বৈশিষ্ট্য লেখার ক্ষেত্রে ক্লিয়ার করে লিখবা। আর নগ্নবীজির ক্ষেত্রে স্পোরোফিল যে কোনোটাই স্ট্রোবিলাস তৈরি করতে পারে। গর্ভাশয় নাই, তাই ফল তৈরি করতে পারে না। পরাগরেণু ডিম্বক রন্ধ্রে পতিত হয়। আবৃতবীজের ক্ষেত্রে কোথায় পতিত হবে? গর্ভমুণ্ডে। আশা করি গর্ভমুণ্ড তুমি চিনো। এই যদি হয় গর্ভাশয়, তাহলে এটা হচ্ছে গর্ভমুণ্ড। তো এইখানে পতিত হওয়ার কথা, কিন্তু ওদের তো কোনো গর্ভাশয় গর্ভমুণ্ড কিছু নাই। তাহলে কোথায় পতিত হবে? ডিম্বকটা উন্মুক্ত অবস্থায় থাকে, এই জন্যই তো নগ্নবীজি। ডিম্বকটা বীজে পরিণত হয়, বীজের চারপাশে কোনো ফল তৈরি হয় না। আশা করি এগুলো বুঝছো, তুমি পারো। এফেড্রা ছাড়া অন্য কারো দিক নিষেধ ঘটে না। অ্যান্ড আরও তুমি চাইলে লিখতে পারো যে ওদের নগ্নবীজির মধ্যে বলো কি নাই। জাইলেম টিস্যুতে হচ্ছে তোমার ভেসেল নাই, তারপর হচ্ছে ফ্লোয়েম টিস্যুতে সঙ্গী কোষ নাই, তারপর ওদের লিপস কাট থাকে, পাতা ঝরে যাওয়ার পরে একটা দাগ, ওরা সবাই বায়ু পরাগী, এরকম আরো অনেক কথা লেখা যায়। সাইকাসের ক্ষেত্রে চলে আসি। সাইকাস খাড়া পাম জাতীয় উদ্ভিদ। একটা বৈশিষ্ট্য লিখতে গেলে তুমি পুরো গাছটার দিকে তাকাও, কি কি জিনিসের দিকে তাকাও, তুমি গাছের কাণ্ড পাতা মূল এগুলোর দিকে তাকাবা, তাই না? তো সাইকাসের কাণ্ডটা কি? ওই যে খাড়া পাম জাতীয়, পাম গাছের মতো পাতা, কচি পাতার ভার্নেশনটা কিরকম, বিন্যাসটা কেমন, কুণ্ডলিত, ওকে। পাতার মধ্যে ট্রান্সফিউশন টিস্যু থাকে, মূলটা কেমন কোরালয়েড হয়ে যায়, শুক্রাণুটা কেমন সর্ববৃহৎ লাটিমের মতো দেখতে, বহু ফ্লাতেলা বিশিষ্ট। অনেক বৈশিষ্ট্য লেখা যায়, তাই না? 5টা তো সহজেই লিখে ফেলতে পারবো। এরপরে কিছু জিনিস আসতে পারে যে এটা বলতে কি বুঝো, এটা বলতে কি বুঝো। ট্রান্সফিউশন টিস্যু বলতে কি বুঝো? So, পাতার মধ্যে 2 রকমের প্যারেনকাইমা টিস্যু থাকে, একটা ঘনভাবে থাকে ওটা প্যালিসেড প্যারেনকাইমা, একটা বেশ ফাঁকা ফাঁকা দিয়ে থাকে ওইটা স্পঞ্জি প্যারেনকাইমা। এই দুইটা প্যারেনকাইমার মাঝখানে লম্বা কিছু কোষ থাকে, কালার নাই, বর্ণহীন কিছু কোষ, যারা পানি পরিবহনে হেল্প করে, তারাই হচ্ছে ট্রান্সফিউশন টিস্যু। এটা শুধুমাত্র কই পাচ্ছি আমরা? নগ্নবীজি বা সাইকাসের মধ্যে পাচ্ছি। ওদেরকে তো আল্লাহ পাক ভেসেল দেন নাই, সঙ্গী কোষ দেন নাই, এটার বিনিময়ে ওদেরকে ট্রান্সফিউশন টিস্যু দেওয়া হয়েছে। জীবন্ত জীবাশ্ম কাকে বলে আশা করি পারবা। আগে এমন কিছু উদ্ভিদ ছিল যেগুলো এখন বেঁচে নাই, ওদের ফসিল আমরা আবিষ্কার করতেছি মাটির নিচে। বাট বর্তমানে কিছু উদ্ভিদ আছে যাদের বৈশিষ্ট্য ওই ফসিলগুলোর সাথে মিলে যাচ্ছে। তার মানে ওরা কোনোভাবে সামহাও সার্ভাইভ করে গেছে। ওদেরও আসলে একটা দিনে ফসিল হয়ে যাওয়ার কথা ছিল, এই, তখন ওদেরকে জীবন্ত জীবাশ্ম বলি। পুষ্পপত্র বিন্যাস, যার আরেক নাম হচ্ছে এস্টিভেশন। মুকুল অবস্থায় একটা ফুলের বৃত্ত অংশ বা পাপড়িগুলা, এতে বিন্যাসটা কেমন থাকে, পরস্পরের সাথে কিভাবে বিন্যস্ত থাকে, এটাই তার পুষ্পপত্র বিন্যাস। ব্রাক্ট বলা হয় মঞ্জুরি পত্রকে। পুষ্পপুট কখন বলবা?
পেরিয়ান্থ কখন বলবা? যখন একটা ফুলের কোনটা পাপড়ি আর কোনটা বৃতি তুমি আলাদা করতে পারছো না, দুইটা মিলেমিশে একাকার, বা দুইটার কালার, দুইটার সাইজ, শেপ সবই সেম, তখন এটাকে আমরা পুষ্পপুট নামে ডাকি বা পেরিয়ান্থ নামে ডাকি। সাইকাস এবং ফার্ন এদের মধ্যে কিছু সাদৃশ্য আছে। কি কি সাদৃশ্য? সাইকাসের পাতা, ঠিক আছে, এটা কিরকম থাকে বলো? পক্ষল যৌগিক পাতা। পাতা দিয়ে প্রথম শুরু করলাম। পক্ষল যৌগিক মানে কি? পক্ষল বলতে এখানে পক্ষল বলতে পাখার মতো বোঝাচ্ছে। যেমন এই একটা পাতা মনে করো, এই পাতার দুই পাশ থেকে এমন করে পাতা বেরোচ্ছে, তাহলে এটা হবে কি বলো? পক্ষল যৌগিক। যৌগিক পাতা মানে একটা পাতার মধ্যে অনেকগুলা পাতা, বুঝছো? যেমন একটা পাতার মধ্যে নারিকেলের পাতা, সুপারির পাতা, এগুলো সবই যৌগিক পাতা, বুঝছো? এবার যদি এটা ডানার মতো এরকম করে থাকে, নারিকেলের পাতার মতো, এটাকে পক্ষল যৌগিক বলি। ওকে, গেল। কচি পাতার ভার্নেশনটা কেমন থাকে? ফার্নের ক্ষেত্রেও সেটা এরকম পেঁচায় থাকে, সাইকাসের ক্ষেত্রে এরকম পেঁচায় থাকে। তাহলে কুণ্ডলিত কচি পাতা থাকে বা সার্সিনেট ভার্নেশন থাকে। হ্যাঁ, দুইজনের শুক্রাণুই কিরকম? বহু ফ্লাজেলা বিশিষ্ট, দুইজনের ক্ষেত্রেই। ফার্নের শুক্রাণুটা একটু এরকম কুণ্ডলিত, বুঝছো? ফার্ন বলতে আমি এই যে টেরিসকে বুঝাচ্ছি, এটার অনেকগুলো ফ্লাজেলা থাকবে। কিন্তু সাইকাসের শুক্রাণুটা কিরকম? লাটিমের মতো, and এইটারও অনেকগুলো ফ্লাজেলা থাকবে, বুঝছো? এই দুইজনেরই যৌনক্রম হচ্ছে হেটারোমরফিক, ওকে, এন্ড দুইজনই স্পোরোফাইট, মানে দুইজনই ডিপ্লয়েড, ওকে। এই হচ্ছে ওদের সাদৃশ্য। পারা যাবে না? পারবো আশা করি। এইটা 5 স্টার ইম্পর্টেন্ট। আবৃতবীজীর 5টা বৈশিষ্ট্য। তাহলে নগ্নবীজীগুলো একটু চিন্তা করো। আবৃতবীজীও হেটারোস্পোরাস লিখে ফেললা। আবৃতবীজীর গর্ভমুণ্ড, গর্ভকেশর সবকিছু ঠিকঠাক মতো থাকবে, অ্যান্ড ওর গর্ভাশয়টা যেহেতু ফলে পরিণত হবে, বীজ কি ফলের ভেতরে থাকবে, শুক্রাণুতে ফ্লাজেলা নাই, এটা একটা ডিফারেন্স, অ্যান্ড ওর দ্বিনিষেক ঘটবে, তাই শস্যটা হবে ট্রিপ্লয়েড, আর নগ্নবীজীর শস্য হবে হ্যাপ্লয়েড, বুঝছো? আচ্ছা, তাহলে এই পার্থক্য পারবো না বলো? ডেফিনেটলি পারবো, ডেফিনেটলি পারবো। এটা সোজা প্রশ্ন, এগুলো সবই ফ্যাক্টর ইম্পর্টেন্ট, ঠিক আছে? সবই বলে ফেলছি, দেখো তুমি। এরপর চলে আসো উদ্ভিদের মূলের প্রকারভেদ। ওকে, মূলের ক্ষেত্রে হাসান স্যারের বইয়ে কয়টা প্রকারভেদ লেখা আছে? গুচ্ছমূল, প্রধান মূল, অস্থানিক মূল, পরাশ্রয়ী মূল। এটা বোধহয় আলিম স্যারের বইতে আছে, কান্দাল মূল। যাই হোক, তুমি এই 4টার নামে লিখো। প্রধান মূল কার থাকবে? দ্বিবীজপত্রীর, আম জাম। গুচ্ছমূল কার ক্ষেত্রে থাকবে? ধানের ক্ষেত্রে। ধান গাছ যদি তুমি তুলো, এর ধরো ধান গাছ, হ্যাঁ, এটার মূলটা দেখবা কেমন? এরকম গুচ্ছ আকার আছে। একবীজপত্রীর মূল থাকে এরকম গুচ্ছমূল। মূল দেখে যে একবীজপত্রী আর দ্বিবীজপত্রী বলে দিতে পারবা। রূপান্তরিত প্রধান মূল কাদের ক্ষেত্রে হয়? খাদ্য সঞ্চয় করে তারা অনেক বড় হয় আর কি, তো এদেরকে সঞ্চয়ী প্রধান মূল বলে ডাকি। মূলা, গাজর এদের ক্ষেত্রে, বিটরুট, বুঝছো? অস্থানিক মূল, যেই মূলটা মূল থেকে আসে নাই। ভ্রূণ মূল মানে কি? একটা শিমের বীজ বলো বা একটা ছোলার বীজ বলো, ঠিক আছে, এটা যখন অঙ্কুরিত হয়, এটার একটা ভ্রূণের একটা মূল বের হয় না, এটা থেকে প্রধান মূল তৈরি হবে, বুঝছো? কিন্তু কিছু মূল তৈরি হয় যেটা ভ্রূণ মূল থেকে আসে না, পরবর্তীতে তৈরি হয়। ধরো কাণ্ড থেকে কিছু মূল বের হলো, এখান থেকে কি মূল বের হওয়ার কথা ছিল? ছিল না। তাহলে ওর কি ওর স্থান থেকে বের হয়েছে? না, তাই ওকে আমরা অস্থানিক মূল বলছি। কেমন? যেমন ধরো বট গাছে দেখবা ঝুরি নামে অনেকগুলা, বট ঝুরি বলে, তাই না? ওইগুলা অস্থানিক মূল। সেন্ট মার্টিন গেলে দেখবা কেয়া গাছ আছে, বা তুমি এটা সুন্দরবনে গেলে দেখতে পারো, ম্যানগ্রোভ উদ্ভিদগুলোতে এরকম ঠ্যাস মূল থাকে। ওই ঠ্যাস মূলগুলা ওই কাণ্ড থেকে ঠ্যাস দিয়ে বের হইছে, ওইখান থেকে মূল বের হওয়ার কথা না, বুঝছো? আবার শ্বাসমূল, এগুলো সবই অস্থানিক মূল। ওকে, পারলাম? পরাশ্রয়ী মূল থাকে কার? অর্কিডের। ব্যাস। রূপান্তরিত কাণ্ডের উদাহরণ, কাণ্ডটা একটু রূপান্তরিত হয়েছে, হয়ে কি হইতে পারে? রাইজোম, টিউবার, রানার, এগুলো হইতে পারে। রাইজোমের এক্সাম্পল সবাই পারো? রাইজোম দিয়ে মনে রাখতাম, দিয়ে আদা, হলুদ। টিউবারের এক্সাম্পল কি? আলু। আর রানারের উদাহরণ হচ্ছে থানকুনি। এইগুলো হচ্ছে রূপান্তরিত কাণ্ড। ওকে, কাণ্ডটা একটু রূপান্তর হয়েছে। আলু দেখতে কি কাণ্ডের মতো লাগে? খাদ্য সঞ্চয় করে সে রূপান্তরিত হয়েছে। এস্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাসের প্রকারভেদ, 6টা টাইপ আছে। ক্লাসে খুব সুন্দর করে পড়াইছি, মনে করে দেখো। ওগো, ভালো জবা আঁকবা, তুই জবা, ইকরি কালো বাদর, সরি প্যারি কুইন, তারপর ভেমসি। এক্সাম্পল মনে রাখছিলাম সবগুলা, এখন আর ডিটেলসে গেলাম না, পড়ো। আচ্ছা, ইম্পর্টেন্ট আছে, হ্যাঁ।
প্লাসেন্টেশন বা অমরাবিন্যাসের প্রকারভেদ সবগুলো এক্সাম্পল সুন্দর করে ক্লাসে পড়ানো কিন্তু, রাইট? মার্জিনাল বা একপ্রান্তীয়, আমরা মনে রাখছিলাম একপ্রান্তীয় মশা, বহুপ্রান্তীয় লাশ, বহুপ্রান্তীয় করে এই যে প্যারেটাল, বহুপ্রান্তীয় লাশ। আর গাত্রে কি? গাত্রে হচ্ছে সাপ। ওকে, একপ্রান্তীয় মশা, বহুপ্রান্তীয় লাশ, গাত্রে সাপ। আর শীর্ষটা কেমন? শীর্ষটা হচ্ছে ধলা। অক্ষীয়র ক্ষেত্রে আমরা জবাক্ষ ঢেরসাক্ষ মনে রাখছিলাম, জবাক্ষ ঢেরসাক্ষ। বেসালের ক্ষেত্রে কি? বেসালের ক্ষেত্রে মনে রাখছিলাম হচ্ছে আমরা ত্রিশুধা, ত্রিশুধা। আর মুক্ত মধ্যর ক্ষেত্রে মনে রাখছিলাম হচ্ছে তনু নামে একটা বন্ধু আমাদের, ও হচ্ছে খুবই ফ্রি মাইন্ডেড। তো এগুলা কি? এগুলা দিয়ে আসলে ম দিয়ে হচ্ছে মটরশুঁটি, সি দিয়ে হচ্ছে শিম, এটা হচ্ছে মার্জিনাল। ত দিয়ে হচ্ছে তুত, নু দিয়ে হচ্ছে নুনিয়া, এরা মুক্ত মধ্য। বেসাল বা মুলীয় ছিল ত্রিধারা, সূর্যমুখী, ধান। অক্ষী হচ্ছে জবাক্ষ ঢেঁড়সাক্ষ, তাহলে জবা ঢেঁড়স। ধলা, ধতে ধনিয়া, লাতে লাল পাতা, এরা হচ্ছে শীর্ষক। গাত্রে সাপ, সা দিয়ে শাপলা, প দিয়ে পত্র, পদ্ম। বহুপ্রান্তীয় লাশ, লাউ শশা, এটা হচ্ছে প্যারেটাল বা বহুপ্রান্তীয়। ওকে, প্লাসেন্টা মানে যেখান থেকে ডিম্বকটা তৈরি হবে। মেইন ক্লাসটা করতে হবে কিন্তু। ফলের প্রকারভেদ লিখো, যে কোনো 5টা প্রকারভেদ লিখতে বলবে, তোমার যেটা পছন্দ হয় এগুলো লিখে। প্রকৃত ফল, অপ্রকৃত ফল। এই এক কাঁঠালকে 3টা নামে অভিহিত করি। এই কাঁঠাল অপ্রকৃত ফল, এই কাঁঠালকে তুমি বলতে পারো হচ্ছে, আর কি বলে বলো? অপ্রকৃত ফল বলে, যৌগিক ফল বলে, তাই না? যৌগিক ফল। আরেকটা বলে সরোসিস, যদি ভুল না করে থাকি, সরোসিস। তাহলে কাঁঠাল যৌগিক ফল, সরোসিস অপ্রকৃত ফল, একটাই সব জায়গায় আছে। ওকে, আচ্ছা। তারপরে ধান গমেরটা তুমি পড়াইছিলাম না, যে ধান গম ক্যারি করে নিয়ে যেতে হয় ক্ষেত থেকে, নবান্ন উৎসবের আগে তুমি ধান গম ক্যারি করে নিয়ে যাচ্ছ, তাহলে এটা হচ্ছে ক্যারিঅপসিস। তারপর আমরা বেরি পড়ছিলাম, টক বেরি, তাই না? টমেটো, কলা। সিনারিও একটা কল্পনা করাইছিলাম যে, যাই হোক, পেঁপো মানে বাদ্যযন্ত্রের মতো লাগে আমার কাছে। তো লাউ শশা এগুলো একটু বড় হইলে দেখবো ঢোলের মতো বড় হয়ে যায়, তাই না? লাউ শশা কুমড়া এগুলো বড় হইলে অনেক বড় হয়। এগুলো দিয়ে তুমি ধরো, আমি একটা লম্বা শশা দিয়ে একটা পেঁপো করে বাঁশি বাজাচ্ছি, তুমি একটা বড় কুমড়া দিয়ে ঢোল বাজাচ্ছ, মনে রাখতে হবে, তাই না? লেবু চিপার সময় বলছিলাম যে, লেবু চিপার সময় এখন থেকে জোরে চিপে হ্যাসপেরিডিয়াম বলার জন্য। হ্যাসপেরিডিয়ামের এক্সাম্পল ছিল লেবু, কমলা লেবু, তাই না? এগুলো সব ক্লাসে পড়াইছি। তো যে কোনো 5টা তুমি লিখবা। জবা ও ধানের পুষ্প সংকেত অবশ্যই লেখা উচিত, ঠিক আছে? এগুলো সবই ইম্পর্টেন্ট। তো প্রথমে আমরা মেনশন করি হচ্ছে মঞ্জুরি পত্র, উপমঞ্জুরি পত্র আছে কিনা। জবা ফুলের ক্ষেত্রে নাই, তাই লিখি নাই। তারপরে আমরা মেনশন করি ফুলটা কি এক প্রতিসম নাকি বহু প্রতিসম। জবা ফুল বহু প্রতিসম, এভাবে আমরা বুঝাই বহু প্রতিসম। এরপরে লিঙ্গ মেনশন করি, জবা ফুল উভলিঙ্গ। তারপরে উপবৃতি, বৃতি, দল, পুংস্তবক এবং গর্ভাশয়, তাই তো? জবার উপবৃতি 5টা, মুক্ত, খেয়াল করো। এই হচ্ছে বৃত্তাংশ, বৃত্তাংশ 5টা, বুঝো? এরা কিন্তু দেখো, এরা প্রান্তস্পর্শী। ওকে, এরা প্রান্তস্পর্শী। ওকে, আচ্ছা। উপবৃত্তিগুলো কিরকম? এরকম করে থাকে না? জবা ফুলের বোটাই দেখো, এগুলো পুরাই মুক্ত, এগুলো প্রান্তস্পর্শী। আর দল, সরি বৃতি, উপবৃত্তি হচ্ছে এটা মুক্ত। আচ্ছা, দেখো জবার বৃতি কি? প্রান্তস্পর্শী না? তাহলে যে এটা প্রান্তস্পর্শী। আর জবার দল কি বলো? টুইস্টেড বা পাকানো। যাই হোক, তো দল বা পাপড়িও থাকে 5টা, লিখলাম। পুংস্তবক থাকে অসংখ্য, এবং এগুলা সংযুক্ত থাকে, তাই ব্র্যাকেট দিছি ইনফিনিটির পাশে। দলের সাথে সংযুক্ত থাকায় উপরে দাগ দিয়ে বুঝাইছি। জবা কিংবা ধান দুইটা আসলে গর্ভপাদ পুষ্প, তাই গর্ভের নিচে দাগ দিছি, এই দাগটাই হচ্ছে পুষ্প। তাহলে গর্ভাশয়ের নিচে পুষ্পের অন্যান্য সব স্তবক, এটাই গর্ভপাদ পুষ্প। জবা ফুলের প্রকোষ্ঠ থাকে গর্ভাশয়ের 5টা, এই জন্য 5 লিখছি, এবং সংযুক্ত, তাই ব্র্যাকেট দিছি। ধানের কিন্তু গর্ভাশয় একটাই প্রকোষ্ঠ, তাই 1 লিখছি। যাই হোক, শুরু থেকে আসি। ধানের মঞ্জুরি পত্র, উপমঞ্জুরি পত্র থাকে, তাই এটা আগে লিখে নিছি। ওকে, মপ মানে মঞ্জুরি পত্র, উমপ মানে উপমঞ্জুরি পত্র। এই দাগ দিয়ে বুঝাইছি ধানের পুষ্প দ্বিপ্রতিসম,
নাকি কি বলে এটাকে, মানে দুইটা সমান ভাগে ভাগ করতে পারবা। এরপর এটা উভলিঙ্গ, জবা ফুলের মতোই। ওর এটা হচ্ছে পুষ্পপুট, যাদেরকে লডিকিউল নামে ডাকা হয়। কয়টা থাকে? দুইটা। দেখো, পুংস্তবককে পুং লিখতে হবে, আর পুষ্পপুটকে জাস্ট পু। আর ওদের পুংস্তবক থাকে 3+3, ট্রাইমেরাস পুষ্প। গর্ভ গর্ভাশয়ে থাকবে কয়টা? একটা, গর্ভপাত পুষ্প। পারা যাবে? পুষ্প সংকেতে ব্যবহৃত চিহ্ন দেখো এটা, আশা করি পারবা। পারবা না? এগুলো পারি না আমরা? পুরুষ কোনটা, স্ত্রী কোনটা? একবীজপত্রী দ্বিবীজপত্রীর মধ্যে বৈশিষ্ট্য অথবা পার্থক্য যে কোনোটা আসতে পারে। একবীজপত্রী উদ্ভিদগুলো সাধারণত ছোটখাটো হয়, দ্বিবীজপত্রী উদ্ভিদগুলো সাধারণত একটু ঝোপালো এবং বড় টাইপের হয়। বুঝছো? একবীজপত্রীতে বৃক্ষ নাই বললেই চলে। হ্যাঁ, একটা আছে বাঁশ, এটা বেশ বড় হয়। বুঝছো? অধিকাংশই বিরুৎ। আর দ্বিবীজপত্রীর ক্ষেত্রে অধিকাংশই হচ্ছে বৃক্ষ জাতীয়, অধিকাংশই বৃক্ষ। এছাড়াও বিরুৎ গুল্ম আছে। যেমন ধরো তোমরা যে এই লাউ কুমড়া দেখতেছো, এরাও তো দ্বিবীজপত্রী। বুঝছো? লাউ কুমড়া, শশা, এরাও দ্বিবীজপত্রী, কিন্তু এরা তো বৃক্ষ হয়নি। এই, আচ্ছা, মূল হইতে পারে কি? একবীজপত্রীর ক্ষেত্রে দেখো গুচ্ছ প্রকৃতির, কিন্তু দ্বিবীজপত্রীর ক্ষেত্রে কিছু ব্যতিক্রম ছাড়া সবাই হচ্ছে প্রধান মূল। ওকে? সমান্তরাল পাতা দেখে চিনে ফেলতে পারো। পাতায় সমান্তরাল শিরাবিন্যাস থাকলে একবীজপত্রী, জালিকাকার থাকলে দ্বিবীজপত্রী। ওকে? পত্রমূল, পত্রমূল হচ্ছে কাণ্ডবেষ্টক। পত্রমূল কি বলো? কাণ্ডবেষ্টক। এই কথা মানে কি? মানে কাণ্ডকে বেষ্টন করে রাখে। বুঝছো? পাতার গোড়াটা কাণ্ডের মধ্যে একদম বেষ্টন করে রাখে। তুমি আখের ক্ষেত্রে দেখলে দেখবা, ধরো আখের পাতাটা তুমি সরাবা, দেখবে যে আখের পাতা একদম কাণ্ডকে এরকম করে বেষ্টন করে আছে। ওকে? তারপর পুষ্প, সবগুলা স্তবক বিবেচনা করলে দেখা যাবে একবীজপত্রীর ক্ষেত্রে সব তিনটা তিনটা করে থাকে, বা তিনের গুণিতক থাকে। যেমন ধানের ক্ষেত্রে দেখো পুংস্তবক থাকে 6টা, 3+3, তাহলে এটা ট্রাইমেরাস এমন হইলে। দ্বিবীজপত্রীর ক্ষেত্রে টেট্রা বা পেন্টামেরাস। সব চার, যেমন ধরো জবা ফুল, পাপড়ি থাকে 5টা, বৃদ্ধি থাকে 5টা, সব 5টা করে, তখন এটাকে বলবা পেন্টামেরাস। পারলাম? পোয়াসিয়া অথবা মালবেসির মধ্যে, পোয়াসিয়া মালবেসির মধ্যে পার্থক্য অথবা এদের যে কোনো একটা বৈশিষ্ট্য। তো পোয়াসিয়া হচ্ছে একবীজপত্রী, মালবেসি হচ্ছে দ্বিবীজপত্রী। তো কাছাকাছি হবে পার্থক্যগুলা। বুঝছো? যেমন ধরো এই যে বৃক্ষ যেটা বললাম প্রথমটা, মূলের ব্যাপার যেটা বললাম, সেম সেম। দেখছো? কাণ্ডের ক্ষেত্রে একবীজপত্রী কাণ্ডটা ফাঁপা হয়, ঘাস জাতীয় হচ্ছে পোয়াসিয়া, ওদের কাণ্ডটা ফাঁপা। মালবেসি কাণ্ড ফাঁপা না। লিগিউল কোথায় থাকবে? লিগিউল থাকবে হচ্ছে পোয়াসিয়ার ক্ষেত্রে। ওকে? সমান্তরাল শিরাবিন্যাস পাবা। লিগিউল হচ্ছে পাতায় থাকে। ওকে? অ্যান্ড লিগিউম জাতীয় উদ্ভিদ বলা হয় যে ডাল জাতীয় উদ্ভিদগুলোকে। হুম? লিগিউল হচ্ছে আলাদা জিনিস, পাতার দিকে একটা ছোট্ট ছোট্ট জিনিস থাকে আর কি। আচ্ছা, মালভেসির ক্ষেত্রে জবা ফুলের কথা চিন্তা করবা, চালিকাকার শিরাবিন্যাস পাবা। এই, আর এই পুষ্পটা কি হবে বলো? ট্রাইমেরাস। এই পুষ্পটা হবে পেন্টামেরাস। পসি এবং মালভেসির 5টা করে উদাহরণ। এতগুলো উদাহরণ হয়তো বাঁচবে না, তাও তুমি বেশি করে শিখে রাখো। ওকে? তাহলে পসিয়ার ক্ষেত্রে কি আছে বলো? বাঁশ, ব্যাম্বুসা ব্যাম্বস, ধান অরেজা স্যাটিভা, আখ স্যাকারাকাম অফিসিনারাম, গম ট্রিটিকাম এস্টিভাম। এস্টিভামের এ বড় হাতে রয়ে গেছে, এটা হবে না, ছোট হাতে লিখতে হবে। ওকে? জিয়ামেস ভুট্টা, এরা সবাই একবীজপত্রী এবং পসিয়া বর্গের অন্তর্ভুক্ত, পসিয়া গোত্রের অন্তর্ভুক্ত। আর দ্বিবীজপত্রীর ক্ষেত্রে মালভেসিতে কি কি আছে দেখো? জবা, ঢেঁড়স, কার্পাসতুলা, তাই না, মেস্তাপার, স্থলপদ্ম। এদের নামগুলো বেশ কঠিন, অ্যাটলিস্ট জবার নামটা তুমি ভালো করে শিখে রাখবা। জবা, হিবিস্কাস রোজা সিনেনসিস। ওকে? এই এই একটাই পড়ো আসলে। এগুলো মনে হয় না যে সায়েন্টিফিক নেম সবগুলা দিবে, কারণ তোমাদের পক্ষে এগুলো সব সায়েন্টিফিক নেম শিখা পারা, ইভেন আমাকে লিখতে বললে আমি দু একটা বানান ভুল করে ফেলবো কয়েকটার ক্ষেত্রে। সো জবারটা শিখো, সায়েন্টিফিক নেম। সো এরই মধ্য দিয়ে এই চ্যাপ্টারটা আমাদের শেষ। সবাইকে থ্যাংক ইউ। ওকে? আশা করি রিটেন ক্লাসগুলো তুমি খুব দ্রুতই কমপ্লিট করে ফেলবা, অ্যান্ড রিটেনেও একটা ছক্কা মেরে আসবা। ওকে? ভালো থাইকো, সুস্থ থাইকো, সুন্দর থাইকো। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।